ওই নিচে তো দৌড়ালে এবার কোথায় গিয়ে পড়ে। এখন আছি ভূস্বর্গের এই গুলমার্গে। গুলমার্গের সামনের দৃশ্য অসাধারণ। যতদূর নজর যায় এখান থেকে শুধু বরফ আর বরফ। প্রচুর স্ক্যাম চলে এখানে। জুতো ভাড়া 200 টাকা, জ্যাকেট ভাড়া 200 টাকা, এ তো 1400 টাকা চাইছে একজনের। গুলমার্গ, যার আর এক নাম হচ্ছে ক্যাশমার্গ। গুলমার্গ, যার অর্থ ফুলের তৃণভূমি, বিভিন্ন ঋতুতে যে নতুন করে সাজে। পিরপঞ্জাল পর্বতের পাদদেশে পাইনার দেবদারুর মাঝে ছোট্ট উপত্যকা এই গুলমার্গ। এখানকার গন্ডোলা রাইড, হেলিকপ্টার রাইড, বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি, এর সঙ্গে মন জয় করে নির্ভেজাল প্রকৃতি। তাই কাশ্মীর ভ্রমণে গুলমার্গ না গেলে গোটা ট্যুরটা কেমন ফ্যাকাশে লাগে। ফ্যামিলি নিয়ে আমিও রওনা হয়েছিলাম শ্রীনগর থেকে। শুভ সকাল। শ্রীনগরে আমরা আমাদের হোটেলে রয়েছি। আজকে শ্রীনগরে আমাদের তৃতীয় দিন। এই সুন্দর সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকে গুলমার্গে। গুলমার্গে গন্ডোলার টিকিট আমরা পাইনি, অনলাইনে অনেক আগে থেকে করতে হয়, তাই অফলাইনেও পাওয়ার আশা নেই। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। এই হচ্ছে ব্রেকফাস্ট। এখানে দুদিন খেলাম, প্রথম দিন পোলাও ছিল আর আজকে আলুর পরোটা আর সঙ্গে এই পাউরুটি। ঠিক আছে, পাল্টে পাল্টে দিলে বেশ ভালোই। এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন, এটা কাশ্মীরের সব থেকে বড় বাস স্ট্যান্ড। জানা হয় কামারওয়াড়ি। কামারওয়াড়ি বাস স্ট্যান্ড মানে আপনারা যে কোনো জায়গায় যেতে চাইলে এই বাস স্ট্যান্ডে আসবেন, মেন বাস স্ট্যান্ড। আর এই শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স হচ্ছে কিতনা কিলোমিটার এসব? 56 কিলোমিটার দূরে গুলমার্গ। কিন্তু তার মাঝামাঝি রয়েছে টানমার্গ। ওই টানমার্গ পর্যন্ত আমরা এই গাড়ি নিয়ে যাব, আর তারপরে ওইখান থেকে আলাদা গাড়ি করে আমরা গুলমার্গ এবং আশপার্শ্ববর্তী অঞ্চলে যা যা ঘুরে দেখার আছে সব ঘুরে দেখব। ওই টানমার্গ থেকে গাড়ি পাল্টাতে হয়, কারণ অনেক সময় বরফ থাকে, সেই বরফের জন্যে আলাদা গাড়ি আপনাকে ওই শিকল দেওয়া গাড়িগুলো নিতে হয়। শ্রীনগর থেকে টানমার্গ হয়ে গুলমার্গ। এখন টানমার্গ থেকে যে আলাদা গাড়ি নিতে হয় এটা শুধুমাত্র শীতকালে, অর্থাৎ যখন রাস্তায় বরফ থাকে। অন্য সময় আপনারা কিন্তু ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে যেতে পারবেন। আর একটা কথা, যদি টানমার্গ থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে চান সেক্ষেত্রেও আপনাকে আলাদা গাড়ি নিতে হবে। এখন আমরা গুলমার্গের রাস্তায় আছি, আর এই যে শহরটা দেখছেন এটা হচ্ছে নরবাল। নরবাল থেকেই আমরা বরফে ঢাকা চূড়া দেখতে পাচ্ছি এই। আর এই গুলমার্গ যাওয়ার পথে কিন্তু আপেল বাগান পড়ে, কিন্তু এখন তো আপেল হবে না মার্চ মাসে। ওটা আপনারা সেপ্টেম্বর অক্টোবরে এলে প্রচুর আপেল পাবেন। আমরা যাচ্ছি ট্যুর পিকার্সের সঙ্গে। গত 3 দিনের অভিজ্ঞতা বেশ ভালো, তবে আপনারা যদি নিজেরা আসতে চান সেক্ষেত্রে 4 থেকে 5 হাজার টাকা গাড়ি ভাড়া পড়বে। আর শেয়ার গাড়িতে এলে প্রথমে টানমার্গ, তারপর আবার গাড়ি পাল্টে গুলমার্গ আসতে হবে। তবে শেয়ার গাড়ির সংখ্যা খুবই কম। মাকামের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন গুলমার্গ যাওয়ার পথে। আর এরপরে আসবে টানমার্গ, যেখান থেকে আমরা গাড়িটা চেঞ্জ করব। গন্তব্য আর বেশি দূরে নয়, তবে সামনে দেখে মনে হচ্ছে পিরপঞ্জাল পর্বতশ্রেণী হাত বাড়িয়ে ওয়েলকাম করছে। এ দৃশ্য দেখতে দেখতে প্ল্যানটা আরেকবার বলে ফেলি। টানমার্গ নেমে নিজেরা গাড়ি ভাড়া করে প্রথমে টানমার্গ ঘুরব, তারপর গুলমার্গ যাব, আর আপনারা পথের দৃশ্য উপভোগ করুন। এইটা হচ্ছে টানমার্গের এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এইখান থেকে আপনাকে ভাড়া করে তারপরে এই উপরে যেতে হবে। গুলমার্গের আর এক নাম এনারা নিজেরাই দিয়েছে ক্যাশমার্গ, মানে বিনা কারণে প্রচুর খরচ। ड्रेस लेता है 400 रुपया। না, পুরা ড্রেস তো আমি नहीं लेंगे, सिर्फ शूज लेगा। शूज का 200 रुपया लेता है। টানমার্গ থেকে আমি এখন গুলমার্গের দিকে যাব। তো ব্যাপার হচ্ছে যা, টানমার্গের এখানে এসে সাইট সিনিংয়ের জন্য আপনাকে গাড়ি ভাড়া করতে হবে যদি সাইট সিনিং আপনি করেন। আর যদি শুধু গুলমার্গ ঘুরতে চান এবং সেখান থেকে গন্ডোলা ঘুরলেন বা অন্যান্য কিছু ঘুরলেন, তাহলে আপনার এক্সট্রা গাড়ি লাগবে না। আপনি যে গাড়ি ভাড়া নিয়ে এসেছেন সেটা ডাইরেক্ট চলে যাবে। আর যদি আপনি গুলমার্গের বিভিন্ন সাইট সিনিং পয়েন্ট ঘুরতে চান তাহলে এই টানমার্গ থেকে গাড়ি নিতে হবে। আর এইখান থেকে জুতো ভাড়া 200 টাকা একজনের চাইছে, জ্যাকেট ভাড়া 200 টাকা একজনের। তার মানে একজনের জ্যাকেট এবং জুতো দিয়ে 400 টাকা পার হেড পড়ছে। আমরা 4 জন আছি, 1600 টাকা শুধু জুতো আর জ্যাকেট। যেটা সোনমার্গে মাত্র 50 টাকা জুতো ভাড়া ছিল, এখানে সেটা 400 টাকা পড়ে যাচ্ছে, মানে 200 টাকা। এ অতিরিক্ত কস্টলি এবং প্রচুর স্ক্যাম চলে এখানে।
তো এই ব্যাপারগুলো একটু সাবধানে রাখবেন, দাম দর করবেন, নাহলে হবে না। টার্নমার্ক থেকেও কিন্তু ভিউটা দারুণ লাগে। পরে নিয়েছি একটা কালো লোকের কালো চশমা, আর এখন উঠবো এই গাড়িতে। গাড়ি আমরা টার্নমার্ক থেকে এখান থেকে ঠিক করেছি। গাড়ি এখান থেকে বিভিন্ন ভাড়া নেয়। गुलमर्ग आना जाना 2500 रुपया चैन वाला गाड़ी है। हाँ। और अगर द्रंग जाओगे, द्रंग के लिए 1000 टका लेता है आना जाना के लिए। আর আমরা আলাদা করে ড্রাঙ্ক ফলসও নিয়েছি, কারণ এখানে যা যা আছে ঘুরে দেখার চেষ্টা করছি। দূরে বরফ নিচেই পড়ে আছে দেখছি। এটা হচ্ছে ড্রাঙ্ক ফল যাওয়ার রাস্তা। এই যে বাইকগুলো, এগুলো তো আপনারা ঘুরতে পারেন, এগুলো কিন্তু 2 থেকে 2500 টাকা ভাড়া নেবে শুধুমাত্র এই ড্রাঙ্ক ফলস যাওয়ার জন্যে। এইরকম গাড়িগুলো। হ্যাঁ, এটা খোলামেলা আছে, ভালো লাগতে পারে, কিন্তু ঠান্ডা লাগবে। আর আমরা আসলে একেবারে গাড়ি করে নিয়েছি, কেন এই ড্রাঙ্ক ফলস সহ গুলমার্গের যাবতীয় যা কিছু আছে সব ঘুরে দেখব। সুতরাং আলাদা করে এটা নিলে অনেক বেশি ভাড়া পড়ে যাবে আমার। তাছাড়া এই সমস্ত গাড়িতে মানে ছোট বাচ্চা কিংবা বয়স্ক বা বয়স্কা যারা আছেন তাদের কিন্তু অসুবিধা হবে। তবে শুধু সমালোচনা করলেই হবে না, এ গাড়িতে যাওয়ার মজা কিন্তু আলাদা। বিশেষ করে এই বরফের সময়ে বা যদি বর্ষা কাদা হয়, সেক্ষেত্রে এই গাড়িগুলো এমন এমন জায়গা আপনাকে নিয়ে যাবে যা এই বড় গাড়ি কিন্তু তখন যাবে না। দ্রাং গ্রাম হচ্ছে ওইটা, দ্রাং। এর থেকে সামনের ভিউটা দেখুন, দ্রাং গ্রাম, তার উপরে এই দৃশ্য। সামনে আমরা এই জলপ্রপাত দেখতে পাচ্ছি এখান থেকে, দ্রাং ফলস। এই হচ্ছে প্রথম ভিউ, পার্শ্ববর্তী অঞ্চল। আর নিচে কিন্তু বরফ আছে, এখানে বেশি তাড়াহুড়ো করে হাঁটলে পা স্লিপ করবে। এই হচ্ছে দ্রাং ওয়াটার ফলস, কিন্তু এটা কৃত্রিমভাবে একটা পাইপ দিয়ে জল ছাড়ছে, সেই জল পড়ছে, এইটাই এরা জলপ্রপাত বানিয়েছে। আর এই পুরোটা কিন্তু বরফ, এই যে স্লিপ করছে। চলো, এই জলপ্রপাত একটুও আমাকে ইমপ্রেস করছে না, কিন্তু তাও এলাম। কাশ্মীরের জলপ্রপাত তো খুব একটা দেখা যায় না। এই দেখুন, এখান দিয়ে পাইপ দিয়ে জল বেরোচ্ছে। এই হচ্ছে গাড়ি। 2000 থেকে 2500 টাকা নেয়, এখানেই এন্ড। তবে নদী এদিক থেকে আসছে। ভাই, এই নদী কা নাম क्या है पता है? इसको द्रंग रिवर कहते हैं। দ্রাং রিভার, জি, জি। দ্রাং নদী। মানে এই দেখুন, এই ভালো লাগে কেন, এই যে পাইন গাছ রয়েছে তার মধ্যে নদী বয়ে আসছে, দুদিকে বরফ জমা হয়ে আছে, এই জন্য এই জায়গাগুলো বেশি আকর্ষণীয়। এই হচ্ছে রাস্তা, দেখুন এই যে যাচ্ছে, দেখুন একটা এই এর মধ্যে দিয়ে একজন হেঁটে যাচ্ছে। কেমন লাগছে এই জায়গায়? এত সুন্দর জায়গা, গাছপালায় ঘেরা, আর নিচে পুরোটা বরফে একেবারে মোড়া। এই হচ্ছে আসল জায়গা, এই হচ্ছে টার্নমার্ক থেকে এই সিন। ভাবতে পাচ্ছেন কি দুর্ধর্ষ লাগছে এখানে। আর এই গাড়িগুলোর মধ্যে দিয়ে চলে যাচ্ছে খানিকটা উপরে। আবার এখানে মনে হয় কটেজও আছে, থাকা টাকা যায়। ও হো, ও ও, इसका नाम क्या बोला भैया? হ্যাঁ, এই একটা নিয়েছি কাশ্মীরি গুইচা না গুলচা কি একটা বলছে, নানান কিছুতে তৈরি হয়, জানি না কেমন খেতে, তবে খুব শক্ত, নারকেল টারকেল দিয়ে বানানো, আখরোট নারকেল। সামনে দেখা যাচ্ছে দ্রাং গ্রাম, আর এটা একটা পার্ক মতো করা রয়েছে, পুরোটাই বরফে ঢাকা। আর এখানে কিন্তু এই টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে টয়লেট। এখন আমরা যাচ্ছি এই ভাইয়ের সঙ্গে ভাইয়ের গ্রামে, দ্রাং গ্রাম, ওই গ্রামেই ওনার বাড়ি সম্ভবত। আর যাওয়ার রাস্তা এই, প্রত্যেকটা হচ্ছে আখরোট গাছ। আখরোট থাকলে তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখন নেই। এই গ্রামের মধ্যে আমরা চলে এসেছি, এই একজনকেই সবে দেখতে পাচ্ছি, এই একজন। টার্নমার্ক থেকে 3.5 কিলোমিটার দূরে ছোট্ট পাহাড়ি জনপদ দ্রোং। শীতে পুরোটাই বরফে ঢেকে যায়। গ্রাম জুড়ে শুধু আখরোট এবং আপেলের বাগান। স্থানীয় লোকজনরা পশুপালন, কৃষিকাজ এবং পর্যটনের সঙ্গে যুক্ত। তবে এর পরিচিতি হয়েছে মূলত দ্রোং জলপ্রপাত এবং পার্শ্ববর্তী সৌন্দর্যের জন্য। দ্রোং গ্রাম দেখে আমরা রওনা হয়েছিলাম
আমাদের আসল ডেস্টিনেশন গুলমার্গের দিকে। তবে যাওয়ার পথেও 2-4টে পয়েন্ট পড়বে, সেগুলোও দেখে যাব আমরা। প্রচুর মানুষ এখানে গিয়েছিল। আর এই সামনে যে পাহাড় সেটাও বরফ রয়েছে, এই পড়েছে। এ আমরা পৌঁছে গেলাম হাবা খাতুন। হাবা খাতুন क्या है भाई? यहाँ का एक लड़ी थी। अच्छा, हाँ, वो नकल हो गई यहाँ पे, फिर क्या हो गए? नकल हो गई। अच्छा, हाँ, फिर वो भाग गई यहाँ से। फिर जो वो वाला पहाड़ है ना, हाँ, फिर उसी पे चढ़ गई वो। अच्छा, इसलिए जायगा का नाम इसीलिए हबा खातून बनाया है। হাবা খাতুন এই পয়েন্ট বানায়। पॉइंट बना। আরে হাবা খাতুনে এই ভাই বিক্রি করছে চাय, ये कश्मीरी कहवा है, सेफ्रॉन टी। सेफ्रॉन टी। एक कप कितना लेता है? ये 50 रुपीज़ का है सर। অসাধারণ জায়গা এটা হাবা খাতুন। আর এই খাতুনের এইদিকে এই পাহাড় রয়েছে। এই পয়েন্টটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। হাবা খাতুনে এসে চা খাচ্ছি, এটা নর্মাল চা নয়। क्या क्या मिला है भाई साहब यहाँ पे? इसमें केसर डलता है, केसर डलता है और इलायची डलती है, इलायची। चीनी डलती है, छान डलता है, অনেক কিছু দেওয়া আছে। এ চা এখানে 50 টাকা চায়। চা কিন্তু খুব ভালো। ভারতবর্ষে ঘোরা মানে বাঙালি ছাড়া হবেই না। তো ঘুরে কেমন লাগছে তোমার এখানে? খুবই ভালো জায়গা, খুব ভালো লাগছে এখানে, মানে অন্যই একটা এক্সপিরিয়েন্স এখানে। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এখান থেকে আমাদের এবার নিচে নামতে হবে। আমার তো মনে হয় এই সমস্ত জায়গা ওঠার থেকে নামাটা আর বেশি কঠিন মনে হয়। হাবা খাতুন দেখার পর আমরা আবার গুলমার্গের ওদিকে রওনা হয়েছি। আমি ভেবেছিলাম যে এখানে হয়তো চেন দেওয়া গাড়িতে আমাদের যেতে হবে। বরফ আছে ঠিকই, কিন্তু রাস্তা ক্লিয়ার আছে। এখন গুলমার্গ যাওয়ার পথে আবার একটা পয়েন্টে দাঁড়ালাম, এই সানশাইন পিক ভিউ পয়েন্ট। এইখানে আছে কি লেখা, ফরেস্ট ভিউ পয়েন্ট জিগ মোড গুলমার্গ। চারিদিকটা খুবই সুন্দর। এখান থেকে নিচে দ্রাং গ্রাম দেখা যাচ্ছে এখান থেকে, যেখানে আমরা গিয়েছিলাম। এই গ্রামে আমরা গিয়েছিলাম। এদিকে এরকম একটা জায়গা রয়েছে, যাওয়া যাক। আর পুরোটাই বরফে একেবারে ঢাকা রয়েছে। আর বরফগুলো এত স্লিপারি হয়ে গেছে না, স্কিড করছে যখন তখন। সাধারণ ভিউ কিন্তু এখান থেকে। যেতে যেতে বলি, গুলমার্গ খুব ছোট্ট একটা ভ্যালি, কিন্তু এখানে পর্যটকদের ভিড় অনেক বেশি। তাই আমি বলবো শ্রীনগর থেকে খুব তাড়াতাড়ি গুলমার্গে পৌঁছে যান। গুলমার্গে রয়েছে অনেক অ্যাক্টিভিটি, নামতেই আপনার গাড়ি ঘিরে ধরবে। তবে এখানে আপনাকে খুব বুঝে সুঝে ধীরে সুস্থে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। পুরো মারপিট বেঁধে যাচ্ছে এখানে, খুবই খারাপ অবস্থা। এতক্ষণে আমরা গুলমার্গ ভ্যালিতে পৌঁছালাম। দূরে ওই প্রপঞ্জাল পর্বতশ্রেণী, সেকেন্ড ফেজ, ওখানেই যাওয়া হয়। যাই হোক, চারিদিকে দেখছি বরফে একেবারে ভরে আছে। আমরা এই গুলমার্গে যে সাইট সিনিং করছি তার মধ্যে এখন যে পয়েন্টে এসে দাঁড়িয়েছি এটা হচ্ছে মিউজিয়াম। এখানকারই পুরনো কোনো কিছু হয়তো রয়েছে। আর তার এই পাশটায় গুলমার্গের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে। যতদূর নজর যায় এখান থেকে শুধু বরফ আর বরফ, আর কিছুই নেই। গন্ডোলা ওই উপরে আছে, এই হচ্ছে গন্ডোলার সেকেন্ড ফেজ। আর এর ঠিক নিচে এইটা হচ্ছে ফার্স্ট ফেজ। আমি অনেক দূর থেকে দেখাচ্ছি এখন, যদিও আমার উপরেই রয়েছে মিউজিয়াম। তবে এখানে ঠান্ডা কিন্তু খুব একটা লাগছে না। জুতোটা ভাড়া করেছি, জুতো ভাড়া 200 টাকা, জ্যাকেট ভাড়া 200 টাকা। তো জুতোটাই এখন লাগছে। যারা গন্ডোলায় যাবে, এখানে এত ক্রাউডেড, এত ভিড় হয় যে শুধু আপনার গন্ডোলা যাওয়া এবং নেমে আসা, তাতেই আপনার একটা দিন কেটে যাবে।
আর যারা গন্ডোলায় যেতে পারবেন না তারা সাইট সিনিংগুলো করতে পারেন। সারাটা দিন আপনার এমনিই লেগে যাবে, গাড়িরও এত ভিড়। অখণ্ড ভারত, এর মধ্যে টিকিট কেটে এর মধ্যে ঢুকতে হবে। আর এখান থেকে গুলমার্গের সামনের দৃশ্য অসাধারণ, যত দূর নজর যায় শুধু বরফ আর বরফ। মিউজিয়াম দেখার পর আমরা রওনা হয়েছি হরি সিং প্যালেসের দিকে। আর এই মহারাজা প্যালেসে যাওয়ার রাস্তাও কিন্তু দুর্ধর্ষ, এখানে তো একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যেতে পারে না। এই আমাদের গাড়িটা এখন স্লিপ করছে, উঠছে না উপরে, এই প্রবলেম আছে এখানে। আমরা এখন চলে এসেছি মহারাজা প্যালেস, রাজা হরি সিংয়ের প্যালেস আর কি এটা। আর বিশেষ কিছু জানি না আমি, ভেতরে গিয়ে দেখি। এই হচ্ছে মহারাজা প্যালেস। এই মহারাজা প্যালেস চারিদিকে এরকমভাবে বরফ জমে আছে, 100 বছর পুরনো এটা। এই চারিদিক, এর মধ্যে ঢুকতে আপনাকে 50 টাকা করে টিকিট দিতে হবে। ভেতরে আপনারা যেতে পারেন, আমি যাচ্ছি না। স্কেটিং পয়েন্ট সামনে। মহারাজা প্যালেস ওই উপরে ছিল, তো যাই হোক এই পয়েন্টে এসে গেছি এখন আমরা। প্রচুর মানুষ এখানে। গুলমার্গ, যার আর এক নাম হচ্ছে ক্যাশমার্গ, মানে যার এটা আছে বেশি সেই এখানে সব কিছু স্নো অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। কিন্তু ওভারঅল আপনার 10 থেকে 12 হাজার টাকা পার হেড আপনারা ঘুরতে পারবেন। যেমন আমি ঘুরছি ট্যুর পিকার্সের সঙ্গে, ওরা কিন্তু অন্যান্য ম্যানেজমেন্টগুলো খুব ভালো করে দিচ্ছে। এবার ওরা আপনাকে স্পটে এনে ছেড়ে দেবে। তারপর এখান থেকে আপনাকে আপনার যা যা ভালো লাগে, এখানে অনেক রকম এই স্নো অ্যাক্টিভিটিস রয়েছে, এর যে কোনো একটা আপনি করতে পারেন। সে টাকাটা কিন্তু আপনার দিতে হবে। আর যদি সেটা না পারেন বিয়ার করতে, তাহলে আমাদের মতো এরকম ঘুরে টুরে দেখে দেখে চলে যাবেন আর কি। এই যে স্কেটিং করাচ্ছে, এই যে এরকম উপরে নিয়ে যাচ্ছে ধরে ধরে বাচ্চাদের। এ তো 1400 টাকা চাইছে একজনের, সম্ভব? মানে অনেকটাই বার্গেনিং করতে হবে, দাম দর করতে হবে। ওরা যেটা বলছে টিচার দেবে, প্রথমে সে শেখাবে, তারপর এই সমস্ত করে আপনাকে একটু উপরে নিয়ে যাবে, এসব করে পার হেড 1400 টাকা চাইছিল। তো আমি তো রাজি হইনি। পরবর্তীতে আমাকে 700 টাকা করে বলেছে ওই প্যাকেজটাই, 1400 টাকারটা, মানে অর্ধেকে নেমে এসছে। আপনি চাইলে আরও বার্গেনিং করে হয়তো 500 নেমে আসতে পারেন। যে স্লেজ গাড়ি রয়েছে এইগুলো কিন্তু অনেক টাকা চাই, মানে ঠিক নেই। আপনার 2000 টাকা থেকে হয়তো শুরু করলো, তো এইগুলো ওই 300, 400, বড় জোর 500 হলে আমার মনে হয় ঠিক আছে। এ হচ্ছে স্কেটিংয়ের লাস্ট পয়েন্ট। এইগুলো আসছে রূপের মতো, এইগুলো ধরে ধরে আপনাকে উপরে উঠতে হবে। প্রচুর মানুষ এখানে নানান অ্যাক্টিভিটিস করছেন, অনেকেই করছেন না। ওরে বাপরে, এইখানে গুলমার্গে এসেও একজন শুয়ে পড়েছে। ভালো লাগছে? উঠতে পারছি না। এই দেখো একজন চলে যাচ্ছে, ওই নিচে তো দৌড়ালে এবার কোথায় গিয়ে পড়ে। আর এখন আমরা যাচ্ছি চিলড্রেন পার্কে। ও সামনে দেখা যাচ্ছে নাগরদোলা, সামনে চিলড্রেন পার্ক। আর চিলড্রেন পার্কের চারিদিকটা, তবে এখানে চিলড্রেন পার্কের এখানেও কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে, চারিদিকে একেবারে বরফে ঘেরা। আর এখান থেকে এখন ম্যাগি খাবো আমরা, 60 টাকা প্লেট। এই কমই আছে, চা 20 টাকা নেয়। ম্যাগিটা ভালো বানিয়েছে, কিন্তু এটা বড় কথা নয়, এর পারিপার্শ্বিক যে সৌন্দর্য এটাই মুগ্ধ করে। তাতেই খাওয়া দাওয়া আপনার হয়ে যায়, খাওয়া লাগে না, কিন্তু পেটে তো কিছু দিতে হয়। আর এইখানে হচ্ছে चिल्ड्रेन पार्क। यहाँ पर टिकट है 20 रुपये, लेकिन अभी तो सब बंद है। এই চিলড্রেন পার্ক এখন মানে এটা বন্ধ রয়েছে, বরফে ঢাকা তো, কিচ্ছু নেই এখানে। এখন আমরা যাচ্ছি গন্ডোলার কাছে। এখন গন্ডোলার কাছে যাব, আপনাদের সব ডিটেলস দিয়ে দেবো। দেখুন পোশাক কিন্তু আপনারা ওখান থেকে জোর করে দিয়ে দেবে, বলবে প্রচণ্ড ঠান্ডা হ্যানা ত্যানা। আপনি বাড়ি থেকে জ্যাকেট যদি নিয়ে আসেন তো আমার মনে হয় না আর আপনার কিছু লাগবে। যদি এই বরফের মধ্যে আসেন তাহলে অবশ্যই জুতোটা ভাড়া করবেন। আর নিচে এইখান থেকে আপনাদের হেলিকপ্টার রাইডও আছে, এই যে ওইখানে দাঁড়ায় হেলিকপ্টার। এইগুলো কিন্তু অনেক ভাড়া, তবে অনলাইনে আগে থেকে বুক করতে হবে। এই যে এইখানে যেগুলো আছে এইখান থেকেই আপনাকে এই ওয়েবসাইটে এদের সঙ্গে যোগাযোগ করে এই হেলিকপ্টার বুকিং করতে পারেন।
এই হেলিকপ্টার আসছে এই যে। তো এখন আমরা আমাদের গাড়ি এখান থেকে নামিয়ে দিল, গন্ডোলার কাছে যাচ্ছি। গন্ডোলার কাছে আপনাকে হয় পায়ে হেঁটে যেতে হবে, না হলে আবার এখান থেকে গাড়ি ভাড়া করতে হবে। বরফের সাম্রাজ্য। এবার গন্ডোলা নিয়ে বলি। গন্ডোলার টিকিট আপনারা যদি কনফার্ম পেতে চান তাহলে 2 থেকে 3 মাস আগে অনলাইনে বুকিং করবেন, না হলে পাওয়া সম্ভব না। আর অফলাইনে আপনি যদি গন্ডোলাতে উঠতে চান তাহলে সকাল 7টায় আসবেন। আসলে অফলাইনে কিছু টিকিট বিক্রি হয়, তাও সবসময় কিন্তু হয় না। এইগুলো মাথায় রেখে তারপরে গন্ডোলায় উঠতে আসবেন। আর সিজনে প্রচণ্ড ভিড় থাকে, অফ সিজনে খুব সহজে পেয়ে যাবেন অফলাইন এবং অনলাইন দুটোতেই। অনলাইন গন্ডোলা বুকিং করতে হলে প্রথমে গুগল ক্রোম ওপেন করে গুলমার্গ গন্ডোলা সার্চ করুন। এরপর জম্মু কাশ্মীর কেবল কার কর্পোরেশন সাইটে গিয়ে ক্লিক করুন। নিচে অনলাইন বুকিং, এখানে গুলমার্গ গন্ডোলা ক্লিক করে প্রথমে রুট সিলেক্ট করুন, অর্থাৎ ফার্স্ট ফেজ নাকি সেকেন্ড ফেজ। এবার ডেট সিলেক্ট করুন, সঙ্গে নিচে ভিজিটিং টাইমও সিলেক্ট করুন। এরপর কত সিট অ্যাভেলেবেল আছে সেটা দেখে নিন। এবার প্রসিড টু নেক্সট ক্লিক করে প্রথমে ইন্ডিয়ান, তারপর অ্যাড ভিজিটরে কতজন আপনারা যাবেন সেটা অ্যাড করুন। সর্বোচ্চ 5 জনের একসাথে হয়। এবার ফোন নম্বর এবং ইমেল দিয়ে সামারিটা ভালো করে দেখে নিন। নিচে আই অ্যাম নট রোবটে ক্লিক করে ক্যাপচা দিয়ে প্রসিড টু পে করলেই আপনার টিকিট হয়ে যাবে। এখানে এটিএমও রয়েছে। সবাই গন্ডোলার থেকে ঘুরেই আসছে, আমরা এখন যাচ্ছি। মানে এশিয়ার সব থেকে উঁচু এই গন্ডোলা বা কেবল কার। বন্ধ গায়া। এখন সময় হচ্ছে 4:40। আমার মনে হয় 4টে পর্যন্ত এন্ট্রি হয়। এই গন্ডোলায় যারা গিয়েছিল তারা এখন ফিরছে। मोदी साहब হচ্ছে গন্ডোলা আসছে, দেখুন এই। এবার গন্ডোলা নিয়ে সব ডিটেলস দেব। প্রথমত গন্ডোলা গরমে 9টা থেকে 5টা আর শীতে 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এবার ভাড়ার ব্যাপারে ফার্স্ট ফেজে 810 টাকা এবং সেকেন্ড ফেজে 1010 টাকা ভাড়া, আর দুটো একসাথে করলে 1820 টাকা। তবে 3 বছরের নিচে হলে কোনো টিকিট লাগবে না। বুকিং প্রসেস মূলত অনলাইনেই বুকিং হয়। অফলাইনেও অর্থাৎ তৎকালেও কিছু টিকিট দেওয়া হয়, তবে এই টিকিট নিতে হলে সকাল 7টা থেকে 8টার মধ্যে এখানে পৌঁছাতে হবে। আবার ব্ল্যাকেও অনেক টিকিট বিক্রি হয়, তবে সাবধান থাকবেন। এবার বলি ফার্স্ট ফেজে গেলে কি কি করতে পারবেন। এখানে অনেক স্নো অ্যাক্টিভিটি রয়েছে, যেমন স্কেটিং, স্নো বাইকিং, স্লেজ গাড়ি, এয়ার লিফট ইত্যাদি। বর্তমানে এখানে ইগলুর ব্যবস্থাও করা হয়েছে। ঠান্ডায় কিছু সময় এর ভেতরে কাটাতে পারেন, তবে খুবই কস্টলি। সেকেন্ড ফেজে টপে উঠে বড় পার চূড়া দেখবেন। এটা কি হচ্ছে? স্নোম্যান, এটা 400 লোলা। তো মোটামুটি আমার এই গুলমার্গ ঘোরা কমপ্লিট হয়ে গেল। যা যা ঘুরে দেখলাম এই, শুধু গন্ডোলায় আমরা টিকিট পাইনি বলে যেতে পারিনি। আর নিচে যা বরফ পেয়েছে তাতে আমার মনে হয় যাওয়ার প্রয়োজনও পড়ে না। তো যাই হোক, এখন আমরা ফিরে যাব আমাদের হোটেলে ফিরে গিয়ে বিকেলে যদি বেরোতে পারি একটু বেরোলাম, না হলে রাতের খাওয়া দাওয়া দিয়ে ভিডিও শেষ হয়ে যাবে।